আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 48তম পর্ব। তো বরাবরের মতো আজকের পর্বেও কিছু গল্প শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গল্প শেয়ার করার আগে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি গল্পে যাওয়া যাক। তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে যশোর থেকে নুসরাত নামের একজন। তিনি আগেও আমাদের মাঝে অনেকগুলি গল্প শেয়ার করেছেন, যা আপনাদের অনেক ভালো লেগেছে হয়তো। আসসালামু আলাইকুম সোহান ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি নুসরাত, লিখছি যশোর থেকে। আজ যে গল্পটি শেয়ার করব সেটা আমার একটা দাদির থেকে শুনেছি। বোঝার সুবিধার্থে আমি আমার বড় দাদির ভাষায় লেখার চেষ্টা করছি। গল্পের শুরুতে কিছু অ্যাডাল্ট কথা আছে, সেগুলো খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে ঘটনাটা বোঝার সুবিধার্থে এই ভাষাগুলো আমাকে ব্যবহার করতে হচ্ছে। যদি আপনাদের খারাপ লেগে থাকে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী, বলছেন দাদি। আমি আর একবার বউ সেজে বসে আছি। 25 বছর বয়সে আবার বউ হয়ে বসা আমার জন্য একদমই সহজ ছিল না। চোখে জল এসে গিয়েছিল, কারণ আমার প্রথম রাতের কথা মনে পড়ছিল, যখন আমার স্বামী ঘরে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। আমার স্বামী খুব আবেগপ্রবণ ছিল, সে আমাকে একেবারে পাগলের মতো ভালোবাসত। অতীত আমাকে যেন খুন করে ফেলছিল। আমি ক্লান্ত হয়ে বসে শান্তভাবে হেলান দিলাম এবং চোখ বন্ধ করলাম। অতীত আবার নিজের মতো করে আমার চোখের পাতার জানালায় নেমে এলো। আমার প্রথম স্বামীর নাম ছিল জামিল। জান, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, কিন্তু যদি আমার আসার আগে তুমি নাইটি পরে নিতে তাহলে তো আমি একবারেই পাগল হয়ে যেতাম। এই কথাটা যেন কেউ আমার কানে ফিসফিস করে বলল। আমি ভয় পেয়ে চোখ খুলে ফেললাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না, কেবল সেই কণ্ঠস্বর বাজছিল। আমি আবার চোখ বন্ধ করলাম, ক্লান্ত হয়ে হেলান দিলাম। আমার জান, এত সুন্দর নাইটি তো আমি আলমারিতে তোমার জন্য রেখেছি, তুমি একবার চোখ মেলে দেখলেও পারতে। আমি আগেই তোমাকে মেসেজ করেছিলাম, তোমার জন্য খুব বিশেষ কিছু এনেছি। সে আমার হাত ধরে আমাকে আলমারির কাছে নিয়ে গেল, খুলে দেখালো কিছু জামা। আমি লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। তখন আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, একটা সীমা থাকা দরকার। তুমি আসার আগেই আমি এমন জামা পরে বসে থাকবো? তোমার বন্ধুর মা 4-5 বার ঘুরে গিয়েছে। সে হেসে বলল, চলো। এবার আমি দরজা আটকে দিয়েছি, এখন তো আর কেউ দেখতে পারবে না। এখন দেখি আমার জান শুধু মুখেই সুন্দর, নাকি তোমার শরীরও অসাধারণ? সে আস্তে করে তার আঙ্গুল দিয়ে আমার কপাল ছুঁয়ে চলেছে, তারপর আঙ্গুল দিয়ে আমার ঠোঁট ছুঁয়ে দিল। আমি আতঙ্কে একটু পিছিয়ে গেলাম। সে বলল, তোমার ভয় কিসের? তুমি তো আমার স্ত্রী, কেউ পরতো নও। সে আমার কোমর ধরে নিচের দিকে টেনে নিল, আলমারির গায়ে ঠেলে ধরল। আমার সরে যাওয়ার কোনো জায়গা ছিল না। সে নিজের ঠোঁট আমার ঠোঁটে রেখে শ্বাস ফেলল। তার শ্বাসের উষ্ণতা আমার মুখে লাগছিল, যা আমাকে কাঁপিয়ে দিচ্ছিল। আমি গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছিলাম, নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছিলাম, কিন্তু তার গ্রিপ এতটাই শক্ত ছিল যে বের হতে পারছিলাম না। যখন সে বুঝলো আমি বাধা দিচ্ছি, সে বলল, তোমার এমন দূরে দূরে থাকা আমাকে আরো উত্তেজিত করে তোলে। প্রেমিকের ভালোবাসায় এমন লুকোচুরি পাগল করে দেয়। সে আমার কানের লতিতে ঠোঁট নিয়ে বলল, আর না, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, যাও গিয়ে এটা পরে আসো। সে আমার হাতে এক নাইটি ধরিয়ে দিল, আমাকে ওয়াশরুমের দিকে পাঠিয়ে দিল। আমি একটু তাকিয়ে দেখলাম তাকে। সে বলল, তুমি যদি নিজে বদলাতে লজ্জা পাও তাহলে আমি নিজে হাতে পরিয়ে দিব। এই কথা শুনে আমার গাল লাল হয়ে উঠল। আমি দ্রুত নিজেকে ওয়াশরুমে আটকে ফেললাম। মেকআপ তোলার জন্য আমি সরাসরি শাওয়ারের নিচে দাঁড়িয়ে গেলাম। সত্যি বলতে তখন আমি আমার স্বামীর প্রতি প্রেমে পড়েছিলাম। কিছুক্ষণ পর আমি তার দেওয়া জামাটা পরে বের হলাম। আমি যখন ওয়াশরুম থেকে বের হলাম, সেই সুদর্শন কম বয়সী ধনী পুরুষটা আমার দিকে পাগলের মতো এগিয়ে এলো, আমাকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিল। সে আমার কানে কানে বলল, আমার জান, তুমি আর স্বপ্নের মতো লাগছো। আমার মুখে অজান্তেই হাসি চলে এলো। হঠাৎ কানে একটা কণ্ঠস্বর বাজলো, কি ব্যাপার বউ, একা একা হাসছো কেন? এই বিয়েতে খুব খুশি হয়েছো নাকি? আমি একদম ভয় পেয়ে চোখ খুলে ফেললাম, আর তখনই আমার হার্টবিট বন্ধ হয়ে যেতে বসেছিল। সামনে আমার আগের স্বামী জামিল ছিল না, বরং দাঁড়িয়ে ছিল একজন বৃদ্ধ লোক, যার সাথে আমার কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছিল। সেই সুন্দর অতীত থেকে বাস্তবের ভয়ানক সত্যিতে ফিরে এলাম আমি। আমার বিয়ে হয়েছিল এক 60 বছর বয়সে বৃদ্ধের সাথে, এবং এটা ছিল আমার তার সঙ্গে প্রথম রাত। তার একটিমাত্র শব্দ আমার পুরো শরীর খামিয়ে দিয়েছিল। আমি ভয় একদম জড়সড় হয়ে বসলাম। আমার বৃদ্ধ স্বামী আমার মুখের উপর চোখে যা করলো, তাতে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কারণ 60 বছরের বুড়ো লোকটা হঠাৎ একটা যুবকের মতো আচরণ করতে লাগলো।
আমি চোখ বন্ধ করে ফেললাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি নিজের অজান্তেই আবার অতীতে চলে গেলাম। জামিল, তুমি কি বিয়ে করবে নাকি এমন লুকিয়ে লুকিয়ে দেখা করে যাবে? আমি রাগে ঠোঁট ফুলিয়ে বসেছিলাম, কারণ আজ রাতেও রাত 1টার সময় সে ছাদে চলে এসেছে। সে বলল, বিয়ে তো করতেই হবে, কিন্তু তুমি জানো আমার মাথায় 3টা বোনের দায়িত্ব। মা বলে যতদিন না বোনদের বিয়ে দিচ্ছি নিজের বিয়ের কথা না বলার জন্য। জামিলের কথা শুনে আমি তার বুকে ধাক্কা দিয়ে বললাম, যদি এমনই হবে তাহলে ভালোবাসার কি দরকার ছিল? আগে তোমার মাকে জিজ্ঞেস করতে, মা আমি প্রেম করব কি করব না। আমি খুব রেগে গিয়েছিলাম। গত 1 বছর ধরে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করছিলাম, ভালোবাসা বেড়েই চলেছিল, কিন্তু জামিল বিয়ের কথা বলতে রাজি হচ্ছিল না। এদিকে আমার পরিবার আমার জন্য পাত্র খুঁজছিল। আজও এক পাত্রপক্ষ দেখে গেছে আমাকে, তাই আমার মেজাজ খারাপ ছিল। আমি বললাম, জামিল যদি তুমি শুধু এই কথাই বলো তাহলে একদিন আমার বাবা আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে, আমি কিছুই করতে পারবো না। তুমি জানো আমি আমাদের বাসার সবচেয়ে বড় মেয়ে, আমার এই বিয়ে সবার আগে হবে। আর আমি কি বলে আটকাবো যে আমার পাশের বাসার জামিলের সাথে প্রেম আছে? আর তুমি যে ছেলের মতো আচরণ করছো সে নিজের মাকে পর্যন্ত রাজি করাতে পারে না। আমি রাগে মুখ ফিরিয়ে নিলাম, চোখে জল এসে গেল। আকাশে চাঁদ ঝলমল করছিল, কিন্তু আমার মন অন্ধকারে ডুবে যাচ্ছিল। আমি ভাবছিলাম যদি মা বাবা আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয় তাহলে কি হবে? আমি তো জামিলকে ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারি না। জামিল আমার মুখ ধরে নিজের দিকে ফেরালো এবং বলল, এমন বাজে কথা বলো না, আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে দিব না। সে আমাকে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিল, তারপর বলল, এভাবে শুধু কথা বলবে নাকি আমায় একটু আদরও করবে? সে আস্তে করে আমার মুখের উপর ঝুঁকলো। আমি বুঝে গেলাম সে কি চাই, তাই আমি তাকে ঠেলে বললাম, তোমার শুধু চাহিদা পূরণই জানা, আজ আমি তোমার কাছে আসবো না। আগে বিয়ে করো, যেদিন বিয়ে হবে সেদিন আমার কাছে এসো। জামিল জোর করে আমাকে নিজের বাহুতে নিয়ে বলল, তোমার এই আধিক্যতা আমি বিয়ের রাত ঠিক বুঝে নিব। তারপর সে আমাকে ছাদে থাকা ছোট্ট একটা স্টোর রুমে নিয়ে গিয়ে একটা ভাঙা খাটে ফেলে দিল। সেখানে সে প্রায় আমার সাথে দেখা করত। আমি রেগে গিয়ে তাকে দূরে ঠেলে দিতে চাচ্ছিলাম। সে চেয়েছিল আমার রাগ ভাঙাতে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। 1 ঘন্টা ধরে আমরা একে অপরের মধ্যে ডুবেছিলাম। তারপর সে আবার আমাদের বিল্ডিং এর ছাদ থেকে ওদের বিল্ডিং এর ছাদে লাফ দিয়ে চলে গেল। তখন আমি নিচে নামছিলাম, তখন মা দেখে ফেললো। মা রেগে গিয়ে বলল, রাত 1টায় ছাদে কি করছিলি, কি করতে গেছিস? এই প্রথমবার আমি ধরা পড়ে গেলাম। আমি বললাম, গরম লাগছিল তাই ছাদে গিয়েছিলাম। মা বললেন, তোর চুল এত এলোমেলো কেন? কোন ভূতে তোর চুল খুলে দিয়েছে? আমি চুপ করে গেলাম। জামিল আমার খোলা চুল অনেক পছন্দ করে, তাই সে আমার চুল খুলেছিল। আমি মার সামনে একবারে চুপ করেছিলাম, তারপর নিজেকে সামলে নিজের ঘরে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখে লজ্জায় লাল হয়ে গেলাম। জামিল আমার কুমারিত্ব কেড়ে নিয়েছিল, আর আমি তার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। 1 সপ্তাহ পর একটা খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। যে ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছিল তারা রাজি হয়ে গেছে। ঘরে আনন্দের বন্যা বয়ে গেল, কিন্তু আমার মন খুব খারাপ ছিল। সেই রাতেই জামিল ছাদে এলো। আমি তার বুকে মাথা রেখে কেঁদে ফেললাম। বললাম, এখন তুমি নিজেই আমায় বিদায় করে দিও, কারণ তুমি আর কিছু করতে পারবে না। জামিল বলল, আমি তো তোমার ঘরে প্রপোজাল পাঠাতে পারবো না, কিন্তু আমরা পালিয়ে বিয়ে করতে পারি। একথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলল, একটাই মাত্র উপায়, মা কোনোদিন রাজি হবে না। 3টা বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করলে মা মানবে না। আমরা পালিয়ে বিয়ে করব, পরে সবাই মেনে নিবে। আমি বললাম, এটা সম্ভব না। আমি ঘরের বড় মেয়ে, যদি পালিয়ে যাই তাহলে আমার বোনদের বিয়ে দেওয়া যাবে না, সমাজ তাদের বাঁচতে দিবে না। জামিল রেগে গিয়ে আমার বাহু চেপে ধরল। বলল, তাহলে ঠিক করো, সমাজ আর বোনদের কথা ভাববে নাকি আমাদের প্রেমকে বাঁচাবে? আমি এখনই তোমায় নিয়ে যেতে রাজি, কিন্তু পরে যখন তোমার বিয়ে হবে তখন আমার দোষ দিও না। জামিল রেগে চলে গেল, আর আমি অসহায় হয়ে পড়ে গেলাম। সে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে ভালোবাসা, আর একদিকে সম্মান ও পরিবার। জামিল ছাড়া আমি কাউকে কল্পনা করতে পারি না, আর জামিলের সঙ্গে পালালে আমার মা বাবার সম্মান শেষ হয়ে যাবে। এই দুটানায় 10 দিন কেটে গেল। ঘরে আমার এঙ্গেজমেন্টের প্রস্তুতি চলছিল। পাত্রপক্ষ ধুমধাম করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করতে চাইছিল। বাবা খুব খুশি ছিলেন। এটা ছিল আমাদের বাড়ির প্রথম বিয়ে। আমার পরিবারও প্রস্তুতি নিচ্ছিল, আর জামিল আমার সঙ্গে কথা বলা বন্ধ করে রেখেছিল। তার মনে হচ্ছিল আমার কারণেই আমরা এক হতে পারছি না, কারণ আমি পালাতে রাজি নই। অনুষ্ঠানের 2 দিন আগে আমার মনে হলো, এখন যদি কিছু না করি তাহলে আমি চিরদিনের জন্য জামিলকে হারিয়ে ফেলবো। আর সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম আমি জামিলের সঙ্গে পালাবো। আমরা দুজন চুপি চুপি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। সেই রাত আমরা দুজন রেল স্টেশনে কাটালাম। পরদিন সকালে আমরা কোর্টে গেলাম, সেখানে আমরা বিয়ে করলাম। তারপর 1 সপ্তাহ আমরা জামিলের এক বন্ধুর বাড়িতে কাটালাম। সেখানে জামিল আমাকে অনেক ভালোবাসা দিল। সেই ভালোবাসায় আমি ডুবেছিলাম, বিশেষ করে বিয়ের প্রথম রাত, যখন সে একেবারে পাগলের মতো আমাকে ভালোবেসেছিল।
1 সপ্তাহ কেটে যাওয়ার পর আমি জামিলকে বললাম আমি আমার মা বাবার কাছে ফিরে যেতে চাই। সে রাজি হয়ে গেল। দুপুরের দিকে যখন আমরা বাড়ি ফিরলাম তখন দেখি পুরো বাড়িতে হইচই ভিড় লেগে আছে। আমি তো চিঠি লিখে রেখে গিয়েছিলাম আমি নিজের ইচ্ছায় যাচ্ছি এবং খুব শিগগিরই ফিরে আসবো, কিন্তু বাড়ির এমন দৃশ্য দেখে আমার ভেতর কেমন এক অজানা ভয় কাজ করতে লাগলো। আমি বাড়ির ভেতরে ঢুকতেই আমার গা কাটা দিয়ে উঠলো। আমার বাবার মরদেহ রাখা ছিল, আমার বোনরা কাঁদছিল, আমার মা আমাকে দেখেই মারতে শুরু করে দিলেন। আমার বাবা আমার চলে যাওয়ার শোক সহ্য করতে না পেরে মারা গিয়েছেন, আর আমি ছিলাম সেই মৃত্যুর কারণ। আমার পরিবারের লোকেরা আমাকে ধাক্কা মেরে বের করে দেয়। পাড়ার লোকেরা আমাকে অপমানের চোখে দেখতে লাগলো। আমার বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে গিয়েছিল। এমনকি জামিলের বাবাও তাকে ত্যাগ করলেন। আমরা দুজন নিরাশ্রয় রাস্তায় দাঁড়িয়েছিলাম। জামিলের কাছে কিছুই ছিল না। আমার বাবার মৃত্যুর শোক আমাকে ভেঙে দিয়েছিল। আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। পরে জামিল আবার আমাকে তার সেই বন্ধুর বাড়িতে নিয়ে গেল। সেখানে আমাদের থাকার ঠাঁই মিলল। জামিল কাজ খুঁজতে শুরু করলো। আগে সে তার বাবার কাপড়ের দোকানে বসতো। তার তেমন লেখাপড়া জানা ছিল না, তাই কাজ পেতে বেশ কষ্ট হচ্ছিল। শেষমেশ একটা কাপড়ের দোকানে কাজ পায়। তার বন্ধু আমাদের ঘরের একটি কক্ষ ভাড়া দিল এবং ভাড়া নিতে লাগলো। দিন কেটে গেল, মাস কেটে গেল, বিয়ের 8 মাস পূর্ণ হলো। এই 8 মাসে আমি চরম কষ্টের ভেতর দিয়ে গিয়েছি। আমি নিজেকে সবসময় আমার বাবার খুনি মনে করতাম। এরপর একদিন হঠাৎ করে জামিল আমার সঙ্গে ঝগড়া শুরু করলো। বলল, তুমি আমার পিঠ পিছনে আমার বন্ধুর সঙ্গে প্রেম করো, কথা বলো। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো এমন কিছু করিনি। আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই শুনতে রাজি না। রাতে চুপচাপ ঘুমিয়ে পড়ল। আমি ভাবলাম সকালে কথা বলবো, সব ঠিক করে নিব। কিন্তু সকালে উঠে সে দোকানে চলে গেল। ফিরে এসে এতটাই রেগেছিল যে আমাকে তালাক বলে দিল। বিয়ের মাত্র 8 মাসের মাথায় আমার তালাক হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এটাও জানতাম না এই তালাকের পিছনে কারণটা কি। জামিল নিজে মাথা ধরে বসে পড়ল। কিছুক্ষণ পর কেঁদে কেঁদে বলল, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি জোরে জোরে চিৎকার করে বললাম, তোমার জন্য আমি বাড়ি ছাড়লাম, আমার বাবার মৃত্যু হলো, সবকিছু সয়েছি, আর তুমি আমাকে তালাক দিয়ে দিলে। সে বলল, আমার বন্ধু বলেছিল তুমি তার সঙ্গে বেশি ফ্রি হচ্ছ, তাই রাগে তালাক দিয়ে ফেললাম। সে নিজেকে মারতে লাগলো। তখন আমি বুঝলাম পুরো ব্যাপারটা আসলে তার বন্ধুর মায়ের পরিকল্পনা। ওই মহিলা চেয়েছিল আমরা সেই কক্ষ ছেড়ে দেই, তাই সে তার ছেলেকে ব্যবহার করে আমার নামে বদনাম করতে চেয়েছিল। জামিল তার বন্ধু মায়ের কথা না বুঝে আমাকে তালাক দিয়ে দিল। তার বন্ধু লজ্জায় পরে বলল, আমি শুধু চেয়েছিলাম তুমি এখানে না থাকো, তাই এভাবে বলেছিলাম। জামিল বুঝতে পারলো সে অনেক বড় ভুল করেছে। সে আমাকে আবার চাইলো। সে হালালার প্রস্তাব দিল। আমি রেগে বললাম, প্রথমে তুমি আমায় রাতের আধারে নিয়ে পালিয়ে গেছো, তারপর রাগে তালাক দিলে, এখন আবার হালালাল নাম করে আমাকে বলছো আমি আরেকজনের সঙ্গে বিয়ে করে ফিরে আসি। আমি স্পষ্টভাবে না বলে দিলাম। বললাম, আমায় বাড়ি পৌঁছে দাও, আমি আমার মায়ের পা ধরবো, কিন্তু হালালার নামে আরেকজন পুরুষকে স্বামী করব না। হালালা আমার কাছে একটি শাস্তির নাম। জামিল কাঁদতে কাঁদতে বলল, আমি একজন লোককে খুঁজে দিব যে শুধু নামমাত্রে বিয়ে করবে, সে তোমাকে স্পর্শ করবে না এবং খুব তাড়াতাড়ি তালাক দিবে। আমি তখন বললাম, আমি এখন ইদ্যত কাটাচ্ছি, এখন এসব কথা বন্ধ করো। জামিল তার বন্ধুর মায়ের সঙ্গে কথা বলল। তারা আমাকে সেই ঘরে ইদ্যতের জন্য থাকতে দিল। জামিল আমাকে শুধু খাবার দাবার দিয়ে যেত, কিন্তু আমি তার সাথে কথা বলতাম না। ইদ্যত শেষ হলো। সে এক বৃদ্ধ লোককে নিয়ে গেল। বলল, এর সঙ্গে বিয়ে করো, সে খুব দ্রুত তোমাকে তালাক দিবে। জামিল বলল, এই লোকটির নাম মাত্র পুরুষ, ক্ষতি কিছুই করবে না। আমি জামিলের কথা বিশ্বাস করলাম। তাকে তো ভালোবাসতাম, তাই আমি সেই বৃদ্ধকে বিয়ে করলাম। বিয়ের পর সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল, কিন্তু বিয়ের রাতে আমার চোখে ভেসে উঠল আমার আর জামিলের প্রথম রাতের স্মৃতি। আমার মনে শুধু জামিল ও তার ভালোবাসা। বৃদ্ধ যখন ঘরে ঢুকলো আমার খুব ভয় লাগছিল। সে আমার পাশে বসে আমার হাত ধরলো এবং বলল, আমি জানি এই বিয়েটা কিভাবে হয়েছে, তোমার কাছ থেকে আমি কিছুই চাই না। তুমি যখন নিজে চাইবে তখন তালাক চাইতে পারো। তার ব্যবহার খুব সন্তুষ্টজনক ছিল। আমি তখন বুঝলাম সে একজন সত্যিকারের পুরুষ, তার কোনো সমস্যা নেই এবং সে অনেক ভদ্র একটা মানুষ। সে বলল, যে পরিস্থিতিতে জামিল তোমাকে ফেলেছে, আমি চাই তুমি সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনো। সবকিছু তোমার ইচ্ছেতেই হবে। তালাক এত সহজ জিনিস নয়, এটা আমি খুব ভালো করেই জানি। তারপর সে ধীরে ধীরে আমার মুখের কাছে মুখ নিয়ে এসে বলল, তুমি কি আমার সঙ্গে দাম্পত্য সম্পর্ক রাখতে চাও, নাকি আমি অন্য ঘরে চলে যাই? আমি কিছু বলতে পারলাম না। সে আমাকে দুশ্চিন্তায় দেখে সে নিজেই উঠে অন্য ঘরে চলে গেল। মাঝরাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি নিজেই গিয়ে তার দরজায় দাঁড়ালাম। সে জেগেছিল। আমাকে ভেতরে ডাকলো। সে তার মৃত স্ত্রীর ছবি দেখতে লাগলো। তার ভালোবাসার কথা বলতে লাগলো। তার স্ত্রী অসুস্থতায় মৃত্যু হয়েছিল, সে নিঃসন্তান ছিল, তাই জামিল তাকে নাম পুরুষ বলেছিল। আমি তার হাত ধরলাম। তার চোখে জল ছিল যা আমাকে কষ্ট দিচ্ছিল।
তখন আমি নিজেকে তার হাতে সঁপে দিলাম। সে আমাকে অনেক সম্মান এবং ভালোবাসা দিল। আমি নিশ্চিত হলাম এই মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসতে পারে, সে আমাকে সম্মান দিতে পারে। আর এখন এটাই আমার সবচেয়ে বড় চাওয়া, আমার জীবনসঙ্গী আমাকে সম্মান করুক। এই রাতে আমি তাকে প্রতিজ্ঞা করলাম, আমি তোমার জন্যই বাঁচবো, আর কখনো জামিলের কাছে ফিরবো না। পরের দিন জামিল এলো। আমি স্পষ্ট করে বলে দিলাম আমি আমার দাম্পত্য জীবনে সুখী, আর তালাকের কলঙ্ক ফের চাই না। জামিল অবাক হয়ে গেল, কিন্তু আমি তাকে বলে দিলাম তুমি সবসময় আমার কাছ থেকে শুধু আত্মত্যাগ চেয়েছো, এবার ত্যাগ করার পালা তোমার। তুমি আমাদের ভালোবাসাকে ভুলে যাও। আমি দরজা বন্ধ করে দিলাম। আমার স্বামী আকবর বয়সে অনেক বড়, কিন্তু সে একজন ভালো মানুষ। সে আমাকে সম্মান দিতে জানে। আমার দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি সম্মানও দরকার। আজ আমাদের বিয়ের 6 মাস হতে চলল, আর আমি মা হতে চলেছি। আমি এখন আমার দাম্পত্য জীবনে সুখী, তবে আমার বাবার মৃত্যুর ক্ষত এখনো মনে রয়েছে। তাই আমি সব মেয়েদের বলবো, অপরিচিতদের ভালোবাসায় পড়ে কখনো তোমার মা বাবার মন ভেঙো না। তো এই ছিল আজকের ঘটনা। আমি নুসরাত, আমি প্রথমেই ক্ষমা চেয়েছিলাম, আবারও ক্ষমা চাচ্ছি। এই গল্পের মধ্যে কোনো কথা আপনাদের খারাপ লাগলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শরীরটা ভালো না, গত 1 সপ্তাহ থেকে আমার অনেক জ্বর, তারপরেও আমি গল্প শেয়ার করছি। তো এই ছিল আমাদের আজকের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আমাদের ফেসবুক পেজের নাম ভয়েস অফ সোহান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক। এই গল্পটা পাঠিয়েছে যশোর থেকে সাজিম নামের একজন। কাউকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, আমি তার বাস্তব প্রমাণ। আমার নাম সাজিম, বাসা যশোর জেলা। আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিতে যাই, তখন তার সাথে আমার প্রথম দেখা। ওর নাম সানজিদা। আমার সিট পড়ে একেবারে প্রথম বেঞ্চে, আর আমার বাম পাশের 4 নম্বর সিটটা তার। আমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতাম, তখন সে আমার দিকে তাকিয়ে থাকতো। আমি যখন ওই পিছের দিকে তাকাতাম, তখনই দেখতাম সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমিও তাকে বারবার ফলো করতাম। হয়তো সেখানেই একটা ভালো লাগা থেকে গেছে। আমি নিজেই তাকে প্রপোজ করি। সেদিন আমাদের পরীক্ষার শেষ দিন। সেদিন ছোট্ট একটা কাগজের টুকরাই পরীক্ষার আগে আমি আমার নাম্বারটা লিখে রেখে দিয়েছিলাম আমার হাতের মুঠোয়। পরীক্ষা শুধু 30 মিনিটের হওয়ায় বাইরে বেরিয়ে দেখি সে পরীক্ষার আপডেট দেখছে। আমি তার কাছে যাই এবং প্রথমবারের মতো তার হাতটা ধরি। তার হাত ধরে তার হাতে নাম্বারটা দেই। সে প্রথমে নাম্বারটা নিতে না চাইলেও পরে আমার জোড়াজুড়িতে সে নাম্বারটা নিয়ে নেয়। তারপর থেকে আমাদের কথা বলা শুরু হয়। আমাদের রিলেশনের কিছুদিন পর আমরা দেখা করি আমাদের এলাকায় একটা রেস্টুরেন্টে। সেদিন প্রথমবারের মতো আমি তার মুখটা দেখেছিলাম। আমি স্মার্টফোন ইউজ করতাম, আর সে বাটন ফোন। আমাদের মাঝে মাঝে ফোনে কথা হতো, আর মাঝে মাঝে মেসেজে কথা হতো। প্রথম দেখা করার পরে যখন সানজিদা বাড়ি যায়, বাসায় গিয়ে ধরা পড়ে যায়, কারণ তার বান্ধবীরা তার বাসায় বলে দেয় সে একটা ছেলের সাথে দেখা করতে গেছে। এটা নিয়ে তার বাসায় অনেক ঝামেলা হয়। তবুও সে আমার প্রতি অনেক ভালোবাসা নিয়ে থেকে যায়। তারপর আস্তে আস্তে তার কলেজ জীবন শুরু হয়, আমারও কলেজ জীবন শুরু হয়। শনিবারে তার ছুটি, কিন্তু প্রাইভেট ছিল, আমারও ছিল। তাই আমরা প্রতি শনিবারেই দেখা করতাম আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে। এভাবেই চলছিল। আমি তাকে আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করতাম। না চাইলেও আমি তাকে বলতাম দেখা করতেই হবে। হয়তো তাকে ইউজ করতে চেয়েছিলাম। তার সাথে রিলেশনে থাকাকালীন আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। তার নাম ছিল জান্নাত। ফেসবুকে তার সাথে আমার প্রথম পরিচয় হয়। তারপর তার সাথে আমার কথা হতে হতে আমাদের এক পর্যায়ে রিলেশন হয়ে যায়। একসাথে 2টা গার্লফ্রেন্ড হয়ে যায় আমার। তারপর থেকে আমি সানজিদাকে অনেকভাবে ইগনোর করতাম এবং জান্নাতের সাথে কথা বলতাম। একদিন আমি জান্নাতের সাথে দেখা করি, তার সাথে আমি অনেক সময় কাটাই। এ বিষয়ে সানজিদা কিছুই জানতো না। সানজিদা আমাকে SMS দিত, কল দিত, কিন্তু আমি কোনোভাবেই তাকে রেসপন্স করছিলাম না। আমি জান্নাতের সাথে একটা ছবি তুলে ফেসবুকে স্টোরিতে দেই। সেই ছবিটা সানজিদার বান্ধবী দেখে, আর সানজিদাকেও দেখায়। সানজিদা ছবিটা দেখার পর বুঝতে পারে আমি তার সাথে প্রতারণা করেছি। সে আমাকে তারপরেও মেসেজ বা ফোনে ট্রাই করেছে। ফোনে কোনো রেসপন্স করতাম না, এজন্য সে আমাকে টেক্সট করতো। সে জানতো যে কলে রেসপন্স না করলেও SMS-গুলো আমি দেখব। তাই সে SMS-এ আমাকে অনেকভাবে কলে নিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু আমি যেতাম না, কারণ আমি জান্নাতকে ভালোবাসতাম। সানজিদাকে আমার আর ভালো লাগছিল না। হয়তো একটা কথা কি জানেন, আমি শুধু তাকে সারা জীবন কষ্ট দিয়ে গেছি, তবুও সে আমাকে নিয়ে কখনো অভিযোগ করেনি। হয়তো এটাই তার ভালোবাসা ছিল। ও চাইতো না কখনো আমাকে কষ্ট দিতে, কিন্তু আমি সেটা বুঝতেই পারিনি। দিনের পর দিন আমি তাকে ইউজ করে গেছি আমার নিজের স্বার্থে।
তারপর একদিন যখন আমি জান্নাতের সাথে রেস্টুরেন্টে দেখা করি, ওই মুহূর্তে সঞ্জিদা এবং তার বান্ধবী চলে আসে রেস্টুরেন্টে এবং আমাদেরকে দেখে ফেলে। রেস্টুরেন্টটা আমার এক বড় ভাইয়ের হওয়ায় আমি ভাইকে বলি, ভাইয়া আপনি যেভাবেই হোক ম্যানেজ করেন। ভাইয়া চেষ্টা করে কিন্তু ব্যর্থ হন। তখন সঞ্জিদা জান্নাতের মুখোমুখি। জান্নাত কিছু জানতো না। সঞ্জিদা জান্নাতের সামনে সব বলে দেয়। জান্নাত সব কিছু শুনে অনেক ভেঙে পড়ে কান্না করতে থাকে। আমি জান্নাতকে বোঝাই, সঞ্জিদা তার বান্ধবীকে নিয়ে চলে যায়। এরপর আর আমাদের কখনো দেখা হয়নি। তবে হ্যাঁ, সঞ্জিদা আমাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছে। সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসার মূল্য দেইনি। একটা মেয়ে কতটা ভালোবাসলে তার ফ্যামিলি এবং সমাজের কথা না ভেবে আমার বাবা মায়ের কাছে কল দিয়ে পাগলের মতো কান্না করে। সেদিন সে অনেক কান্না করেছিল, কিন্তু আমি এতটাই নিষ্ঠুর ছিলাম যে তার কান্নায় আমার মনে বিন্দু পরিমাণও কষ্ট হয়নি। সে আমাকে মেসেজে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে শুধু ইগনোর করে গেছি। অনেক ইগনোর করার পর হয়তোবা সে বুঝে যায় যে সে আমাকে হারিয়ে ফেলেছে, আর পাবে না আমাকে। তারপর থেকে আমাদের আর কখনো কথা বা দেখা হয়নি। এর কিছু মাস পর জান্নাতের সাথে আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়। আমরা সুখী ছিলাম এবং এখনো আছি। জান্নাত আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আমিও জান্নাতকে অনেক ভালোবাসি, কারণ সে এখন আমার বউ। এর ভিতরে সঞ্জিদার কথা আমার মনেও পড়েনি। কিন্তু একটা কথা কি জানেন, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। প্রকৃতির সাথে আপনি যাই করেন, সে আপনাকে সেটা এক সময় না এক সময় ফেরত দিবেই। দীর্ঘ প্রায় 2 বছর পর সঞ্জিদাকে আমার খুব মনে পড়তে লাগলো। হঠাৎই মনে হতো তার কাছে আমার একটিবার হলেও ক্ষমা চাওয়া উচিত। আমি হয়তো বলে বুঝাতে পারবো না আমার কতটা কষ্ট হতো তখন। সে আমাকে এতটাই ভালোবাসতো, আমি তাকে তার থেকে অনেক গুণ বেশি কষ্ট তাকে উপহার দিলাম। জানেন, সঞ্জিদার কোনো দোষ ছিল না, তবুও আমি তাকে ছেড়ে দিয়েছি। তার কথা যখন রাতে মনে হয় তখন আমার বুকটা ছিঁড়ে যায়। কিভাবে পারলাম আমি এই নিরীহ মেয়েটার উপর অত্যাচার করতে? নিজের উপরে নিজের অনেক ক্ষোভ হয়। হঠাৎই নিজের কাছে অনেক খারাপ লাগতে শুরু করে। হঠাৎই মনে হলো খোঁজ নিয়ে দেখি যদি ক্ষমা চাওয়ার সুযোগটা পাই। আমি জানি সে হয়তো আমাকে কখনোই ক্ষমা করবে না, তারপরেও নিজের কাছে কেন জানি মনে হতো একটাবার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। তাই আমি তার কলেজের কিছু বন্ধুর সাথে যোগাযোগ করি, তার আইডিটা ম্যানেজ করার চেষ্টা করি। তার আইডি ম্যানেজ করতে আমার বেশি কষ্ট হয়নি। তারপর হঠাৎই একদিন আমি তাকে মেসেজ দিই। সে যেন আমাকে চিনতে না পারে এজন্য আমি ফেক আইডি দিয়ে তাকে SMS পাঠাই। সে সচরাচর কারো মেসেজের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। আমি অনবরত মেসেজ দেওয়াই সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। তারপর আমার কিছু কথা শুনেই সে বুঝে গেল যে এটা আমি। শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, ছেলেটা আর্মিতে জব করে, সে সব কিছুই জানে। আমার আর সঞ্জিদার বিষয়ে। ছেলেটি নাকি অনেক আগে থেকেই তাকে পছন্দ করতো এবং ভালোবাসতো। সঞ্জিদা সবকিছু বলার পরেও সে তাকে বিয়ে করতে রাজি হয়েছে। এটাকে হয়তো ভালোবাসা বলে। এমনকি তাদের বিয়ের আজ 1 বছর হতে চলল। ছেলেটি নাকি এখন পর্যন্ত সঞ্জিদাকে স্পর্শ পর্যন্ত করেনি। সঞ্জিদাকে বলেছে, যেদিন তুমি সাজিমকে ভুলতে পারবে সেদিনই আমি তোমাকে স্পর্শ করব। ছেলেটি আর্মিতে জব করায় সে দূরে থাকে। সঞ্জিদা বর্তমানে যশোর MM কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। সে আমাকে বলে 2025 সালে এসেও এখনো তার মনটা পড়ে আছে 2022 সালে। সে আমাকে ঘৃণা করতে পারে না, আবার আমাকে ক্ষমাও করতে পারে না। আমি অনেকবার তার কাছে ক্ষমা চেয়েছি। সে প্রথম দিকে এড়িয়ে যাচ্ছিল, একটু পর ঠিক বলে দিল যে সে কখনোই আমাকে ক্ষমা করতে পারবে না। জানেন, আমার যখন তার কথা মনে পড়ে তখন নিজের বুকের ভেতর অনেক জ্বালা পোড়া করে, যা বলে বোঝাতে পারবো না। অনেক কষ্ট হয় তখন। আমি যে তাকে ঠকিয়েছি। কেউ কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকতে পারে না, আমি তার বাস্তব প্রমাণ। তাকে আমি অনেক কষ্ট দিয়েছি। কষ্টের বিনিময়ে সে শুধু আমাকে ভালোবাসাই দিয়েছে আর আল্লাহর কাছে বিচার দিয়েছে। হয়তো আল্লাহ তার বিচার কবুল করেছে, এজন্যই তো আমি এখন এত কষ্ট পাচ্ছি। যে মানুষটাকে আমি 2 বছর তেমন ভাবনাই আনিনি, সে মানুষটার জন্য এখন আমার বুকটা ফেটে যায়। শুধু মনে হয় সে যদি আমাকে কোনোভাবে ক্ষমা করে দিত আমি হয়তো একটু হলেও শান্তি পেতাম। আমি কি করব? আমি এখন কিছুই বুঝতে পারছি না। আমার এখন মনে হয় পৃথিবীর সমস্ত সুখ সঞ্জিদার হোক। সে যেন অনেক ভালো থাকে। আমাকে বলেছে সে অনেক ভালো আছে এবং থাকবে, কিন্তু আমি তার কথার মাধ্যমে বুঝতে পেরেছি অতীতের প্রতি তার এখনো পিছুটান রয়ে গেছে। এতদিন হয়তোবা তার জন্য আমার কিছু হয়নি, কিন্তু সত্যি বলতে এখন আমার এতটাই কষ্ট হচ্ছে যে প্রতি রাতে আমার নেশা করা লাগে। কারণ সঞ্জিদার কথা আমার মাথার মধ্যে সব সময় ঘুরছে। সে হয়তো আমাকে ক্ষমা করেনি, কিন্তু আমি তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছি, এটাই আমার জন্য অনেক। শেষের দিকে একটা কথাই বলতে চাই, ভালো থেকো তুমি সঞ্জিদা। আমি হয়তো জানি না তোমাকে ভালোবাসতে পেরেছি কিনা, কিন্তু এটা সত্য, আমি তোমাকে অনেক মিস করি। তোমার কথা আমার অনেক মনে পড়ে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আজ তুমিও অন্য পুরুষের বউ, আমি অন্য একটি নারীর হাজব্যান্ড। যদি কখনো মনে হয় আমাকে ক্ষমা করে দিতে পারবে তাহলে আমাকে ক্ষমা করে দিও। প্রতি রাতে তোমার কথা আমার অনেক বেশি পরিমাণে মনে পড়ে আর আমার বুকের বাম পাশে অনেক ব্যথা করে। আমাকে ক্ষমা করে দিও সঞ্জিদা। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করি এই গল্পটাও আপনাদের অনেক ভালো লেগেছে।
আসলে রিভেঞ্জ অফ নেচার বলেও একটা কথা আছে, আপনি যেমন করবেন আপনার সাথে ঠিক তেমনটাই হবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, চলুন আমাদের শেষ গল্পটা শুরু করা যাক। এই গল্পটা পাঠিয়েছে পাবনা থেকে সাগর নামের একজন। আসসালামু আলাইকুম সোহান ভাই, আশা করি ভালো আছেন। আমার বাসা পাবনা, আমার নাম সাগর। আমি আপনার কাছে একটা গল্প শেয়ার করতে চাই, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সালটা ছিল তখন 2024 সাল। হঠাৎ করে বাড়ির পাশের চাচাতো বোনকে নিজের অজান্তেই অনেক ভালোবেসে ফেলি, কিন্তু তাকে কখনো বলতে পারিনি। তার নাম ছিল সুমাইয়া। কিছুদিন পরেই সেই চাচার সাথে খুব ভালো মিল হয়ে যায় আমার। চাচা চাচি আমাকে ছেলের মতো দেখতে শুরু করে। তারা যে কোনো কাজের কথা বললে আমি সাথে সাথে শুনতাম, আমাকে অনেক আদর করত। হঠাৎ করে চাচা বলল, তোর আপুর সামনে পরীক্ষা, আমার তো কোনো ফোন নেই, তাই তোর ফোন লাগবে কয়েকদিনের জন্য। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। এরকম একটানা 7 দিন সকালে ফোন নিয়ে যেত এবং বিকেলে দিয়ে যেত। বেশ কিছুদিন পর চাচা আমাকে বলল যে সাগর, আমার একটা ফোন কিনা লাগবে। আমি বললাম কখন যাবে? চাচা বলল, এখন তুই কি আমার সাথে যেতে পারবি? আমি বললাম পারবো, আমার কোনো কাজ নেই, আমি ফ্রি আছি। বের হলাম ফোন কেনার উদ্দেশ্যে। ফোন কিনে বাড়ি ফিরলাম। চাচা আমাকে ফোন দিয়ে বলল, যা কিছু লাগবে সবকিছু খুলে দে। সবকিছু খোলার পর আমি চাচাকে ফোন দিয়ে বললাম যে সবকিছু খোলা হয়েছে, ফোন নিয়ে যাও। চাচা আমাকে বলল, তোর আপু গেলে ফোন দিয়ে দিস। বিকেলের দিকে আপু ফোন নিতে আসলো। আপুকে বললাম, আপু তোমার সাথে আমার কিছু কথা আছে। আপু বলল, কি কথা? আমি বললাম, পরে ইমুতে নক দিও। সে বলল, আচ্ছা ঠিক আছে, ফোন আমার কাছে থাকলে নক দিব। পরের দিন সকালে আমাকে ইমুতে নক দিল। আমি বললাম, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সে বলল, আপনি আমার ভাইয়া হন, তারপর আবার আব্বা আম্মা আপনাকে ছেলের মতো দেখে। আমি বললাম ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। তার 5 মিনিট পর সে আমাকে কল দিয়ে বলল যে আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। আর একটা কথা, আমাদের ভালোবাসার কথা যেন কেউ না জানে। এভাবেই আমাদের সম্পর্কটা শুরু হয়। সম্পর্কটা বেশ ভালোই চলছিল। 3 মাস পর আমাকে বলল দেখা করতে পারবে আমার নানির বাড়িতে। তার নানি বাড়ি ছিল জালসা। হঠাৎ করে চাচাও আমাকে বলল, আমার শ্বশুর বাড়ি জালসা যাবি নাকি? চাচার কথা মতো আমি বললাম যাব। তার নানির বাড়ির জালসায় গিয়ে অনেক মজা করলাম। জালসাই থেকে ঘুরে এসে অনেক মানুষ জানাজানি হয়ে গেল আমাদের ব্যাপারে। সে আর আমি ধামাচাপা দিয়ে বললাম যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সে আমার চাচাতো বোন। বিষয়টা তার আব্বু আম্মু জেনে যায়। পরে সে নাকি বলেছে সাগরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো তারপর বেশ ভালোই চলছিল দিনগুলি। কিন্তু সে হঠাৎ করে একটা জেদ ধরে বসে। সে আমাকে বলে পালিয়ে যাবে আমার সাথে। আমি বললাম এখন না, পরে। এভাবে আমি তাকে আশা দিচ্ছিলাম। সে অনেকবার বলেছিল এই কথা। একটানা 7 মাস পার হওয়ার পর, সময়টা ছিল 2025 সাল। কুরবানির ঈদের আগে জেদ ধরে বসে ঈদের পরের দিন পালিয়ে যাব। ঈদের আগে থেকে যখনই কথা বলতাম তখনই সব সময় পালিয়ে যাওয়ার কথা বলতো। আমি তাকে অনেক ভালোবাসি, তাই পালিয়ে যেতেই হবে। তার কথা মতো আমি তাকে নিয়ে পালিয়ে যাই। ঈদের পরের দিন তাকে নিয়ে চলে গেলাম আমার এক মামার বাসায়। তার পরিবার থেকে আমাকে অনেক ফোন দেয়। ফোন যখন চালু করতাম তখনই আমার ফোনে ফোন ঢুকতো। ওর পরিবারের লোক খুব অত্যাচার করে মামার ওখানে থাকতে। আমার ছোট খালা ঢাকা থাকে। আমাকে ফোন দিয়ে বলে যে তুই আমার এখানে চলে আয়, তোর যত টাকা লাগে আমি দেব। খালার কথা মতো খালার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 12টা তখন। মনে অনেক ভয় কাজ করছে সেই সময়। ওর পরিবারের লোক আমাদের পরিবারের 4 জনের নামে মামলা দিয়েছে। ওর পরিবারের লোকজন আমার পরিবারে আমার আব্বু আম্মুকে মারতে যায়। আব্বু আম্মু বাড়ি থেকে চলে যায় আমার নানিদের বাড়িতে। আমি খালার বাসায় একটানা 3 দিন সেখানে ছিলাম। আমার আব্বু আম্মু আমাকে বলে যে তোরা তোদের খালার বাড়িতে আয়। আমি বলি কোন খালার বাড়ি? আমাকে বলে যে বাঘাবাড়ি আয়। ঢাকা থেকে রওনা দিলাম বাঘাবাড়ির উদ্দেশ্যে। আমাদের বিয়ে দিয়ে দিবে খালাদের বাড়িতে আসলে, কোর্ট ম্যারেজ করাবে, কিন্তু পাবনা কোর্ট বন্ধ ছিল। আমার মনে অনেক ভয় কাজ করছিল। আমার একটা ভাই একটা উকিল ধরে, উকিলের সাথে সব মিটমাট করে। উকিল বলে যে 30,000 টাকা লাগবে। তো আমার আব্বু রাজি হয়ে যায়। আমাদের পাবনায় উকিলের বন্ধুর বাসায় বিয়েটা পড়ায়। সেখান থেকে বিয়ের একটা কাগজ আমাকে দিয়ে বলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এই কাগজটা হাতে নেওয়ার পর আমার মনটা কেমন যেন হয়ে যায়। পাবনা থেকে একটা গাড়ি নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসা পাওয়ার আগে আমার মামা বলে যে তোদের কিছুদিন পর বাসায় যেতে হবে। তখন রাত 12টা। আমরা এক আন্টির বাসায় গিয়ে উঠি, কিন্তু আন্টি বলল যে এখানে থাকা যাবে না, সমস্যা আছে। সেখানে থাকলে মেয়ের পরিবারের লোক যখন তখন আসতে পারে। আন্টিকে বললাম যে আমরা সকালে চলে যাব। আন্টি বলল ঠিক আছে। আমি সুমাইয়াকে ওই রাতে অনেক বুঝাই যে আমাকে কখনো ছেড়ে যাবে না। তো সে আমাকে বলল সে কখনোই আমাকে ছেড়ে যাবে না। আমি বললাম তোমার পরিবারের লোক যদি নিতে আসে তখন কি করবে? সে আমার মাথায় হাত রেখে বলল কখনোই ছেড়ে যাবে না। সকাল হলো। সকালে রওনা দিলাম খালাদের বাড়ির উদ্দেশ্যে।
তখন জানতে পারি যে আমার আব্বুকে পুলিশ ধরে নিয়ে গেছে। সাথে সাথে আমরাও চলে গেলাম থানায়। পুলিশ বলল বিয়ের কাগজ দেখাতে। আমি তখন ওই কাগজটা দেই। সবাই দেখে বলে যে বিয়ে হয়নি, এটা ভুল কাবিননামার কাগজ। ওর পরিবার ওকে নিয়ে যাবে, কিন্তু সে যেতে চায় না। আমার আব্বু থানায় বন্দি আছে, আব্বুকে বের করতে 20,000 টাকা লাগবে। বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়া হয়। আব্বু বের হয়ে আসে, তার পরিবার তাকে নিয়ে যায়। এখন সে তার আব্বুর বাড়িতে আছে, আর আমি আমার মতো আছি। তার সাথে কোনো যোগাযোগ নেই আমার। কেমন আছে, কি করছে সেটাও জানি না। আমি তাকে কখনো হারাতে চাইনি। এমন কেন হলো? তার জন্য কি করেনি? অনেক কিছু করেছি, তাও তাকে নিজের করে পাইনি। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি। আশা করি এই গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।